হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি সাধু বাবার লাঠির পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে সাধু বাবার লাঠি। হাতে এখন অনেক কাজ, মাথা খাটানো, ফন্দি ফিকির বের করা, কার্যোদ্ধার করা। সুতরাং নিরিবিলিতে বসে একটু ভাবা দরকার। রাস্তার ওপাশে একটা ঝুপসি বট গাছ, তলায় জম্পেশ অন্ধকার। নিমাই গুটি গুটি গিয়ে অন্ধকারে সেধিয়ে জুত করে বসে পড়ল। 3-4টে ফিকির আছে হাতে, কোনটা কাজে লাগানো যায় সেইটিই ভেবে ঠিক করতে হবে। আচমকাই পিছে গদাম করে কি একটা ভারী জিনিস এসে পড়তেই বাপরে বলে উপুর হয়ে পড়ল নিমাই। সামলে ওঠার আগেই একটা ভারী গলা চাপা স্বরে বলল, ওই পানু বেটা কত দর দিল রে? নিমাই ধীরে ধীরে উঠে বসল। পিছনে মস্ত একখানা পেতলে বাঁধানো মোটা ভারী লাঠি হাতে নিয়ে হিরু গায়েন। 4টে খুন, গোটা 6 ডাকাতির মামলায় তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এই হিরু গায়েনের জন্যই হয়রান হয়ে হয়ে গগন তারকার ওজন 12 কেজি কমে গেছে। রাতে ঘুম নেই, খাওয়ায় অরুচি। গোবিন্দচরণ দাস বাবাজির কাছে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়ে ফোঁটা তিলক কণ্ঠি ধারণ করেছে, তবু শান্তি পায়নি। নিমাইয়ের বুকের ভিতরটা গুড় গুড় করতে লেগেছে। তবে সেটা চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে বলল, হিরু দাদা না? হা হা, চেহারাটা যে একেবারে অর্ধেক হয়ে গেছে। তা শরীর গতিক সব ভালো তো? আমরা তো ভেবে ভেবেই মরি আমাদের আদরের হিরু দাদা আর হলোটা কি। দেখা সাক্ষাৎ পাই না মোটে। 4 হাত লম্বা, 2 হাত চওড়া, পাথরে কোদা দানবের মতো চেহারার হিরু গায়েন দুখানা জল জলে চোখে তাকে ফুটো করে দিয়ে বলল, লাঠির জন্য পানু কত দর দিল? মলিন মুখে মাথা নেড়ে নিমাই পড়ল, ফানুবাবুর হাত মোটেই দরাজ নয়, মুঠো আলগা করতেই চান না। সামান্য 2 লাখ টাকা দিতে চেয়েছেন, আমি চাপাচাপি করায় টেনে মেনে 2.5 লাখে উঠেছেন। আমি তবু গায়ে গুই করায় বলেছেন আরও কিছু দেবেন। হিরু তার নাগরা পড়া ডান পাটা তুলে নিমাইয়ের কাঁকালে ছোট্ট একটা লাথি কষিয়ে পড়ল। 1 লাখ টাকা কখনো চোখে দেখেছিস? দিলে গুনে উঠতে পারবি? নিমাই ক শব্দ করে ছিটকে গিয়েছিল। মাজা চেপে ধরে উঠে বসে হাসি হাসি মুখ করে বলল, সেটাই তো সমস্যা না হিরু দাদা, 1 লাখ টাকা গুনতে গেলে নির্ঘাত মাথা গুলিয়ে যাবে। আমিও সেই কথাই বলছিলাম পানুবাবুকে। অত টাকার দরকার কি? 2-5 টাকা কম হলেও হয়। আর তেমন তেমন লোক হলে আরও 10-20 হাজার কমেই করে দেব না হয়। আপনি যদি ভালোবেসে বলেন, ওরে নিমাই লাঠিটা এনে দে, তাহলে কি আর আমি দর কষতে বসবো? আপনজনদের সঙ্গে কি দর কষাকষি চলে? হিরু গম্ভীর মুখে বলল, না চলে না। দর কষলে তোর মতো আপনজনদের জন্য আমার অন্য ব্যবস্থা আছে। মাজারের পিছনে মজা পুকুরটা চিনিস? সেখানে জল নেই, 10 হাত গভীর থকথকে কাদা। তোকে যদি হেটমুন্ডু করে মজা পুকুরে ফেলে দিই, 100 বছরে তোর লাশ কেউ খুঁজে পাবে না, তা জানিস? ফ্যালফ্যালে হাসি হেসে নিমাই মাখো মাখো গলায় বলে, আরে না না, ছি ছি, এত মেহনত করতে যাবেন কেন? ধকলটাও তো কম যাবে না। নিজের শরীর গতিকের কথাও তো মনে রাখতে হবে। আপনার দায়িত্ব কি কম? 20-25টা গায়ের প্রজা পালন আছে, ন্যায় বিচার আছে, এরও তার তবিল ফাঁক করা আছে। কি খাটুনিটাই না যায় আপনার। থাবড়া না খেলে কি তোর মুখ বন্ধ হবে না? উচিত কথাই বলছি, আমরা বলবো না তো কি গগন দারোগা বলবে? রক্ত জল করা এক চাউনিতে নিমাই চুপ মেরে গেল। হিরু তেমনি চাপা গলায় বলল,
ও লাঠি আমার চাই, বুঝলি? একগাল হেসে নিমাই বলল, ও তো আপনারই লাঠি। একটা হাঁকার ছাড়লেই লোকজন ইঁদুরের মতো পালানোর পথ পাবে না। আস্তে আস্তে গিয়ে তুলে নিন, তারপর লাঠি দোলাতে দোলাতে হেলে দুলে চলে যান, কোথাও আটকাবে না। হিরু গর্জন ছেড়ে বলে, কখনো শুনেছিস হিরু গায়েন ছ্যাঁচড়ার মতো ছোটোখাটো চুরি বাটপাড়ি করেছে কোথাও? নিমাই ফের কানে হাত দিয়ে বলে, কখনো নয়। ওসব তোদের মতো ছুচোর কাজ। লাঠিটা আজ রাতেই গোবিন্দপুরের কানুপালের পোড়ো বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, সেখানে আমার লোক থাকবে। নিমাই এতক্ষণ ধরে মনে মনে ভাবছিল, লাঠি হাতে পেলে সে হিরু গায়েনকে দিয়ে কি করাবে। এ লোককে বেশি কাছে ঘেঁষতে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, তবে বাড়ির দারোয়ান করে রাখা যেতে পারে। সে মাথা হেলিয়ে পড়ল, এসব ছোটোখাটো কাজ আপনাকে মানায়ও না। আপনি বড় বড় কাজগুলো দেখুন, ছোটোখাটো কাজ নিয়ে মাথা ঘামাতে হবে না, ওসব আমি সামলে দেব। তবে হিরু দাদা, এই গরিবের কথাটাও মনে রাখবেন একটু। বেঁচে পড়তে থাকতে আমাদেরও তো একটু স্বাদ হয় কি না? পেটটা চলা চাই তো। হ্যাঁ, তবে তার আগে শ্বাসটাও চালু রাখতে হবে তো। লাঠি না পেলে তো শ্বাসও কিন্তু চলবে না। যে আগে বুঝেছি। অন্ধকারে হিরু গায়েন ফট করে অদৃশ্য হয়ে গেল। পিঠে হিরুর ভারী লাঠির খোঁচা আর কোমরে হিরুর নাগরার লাথি একটু কাহিল করে ফেলেছে তাকে। তবে কিনা নিমাইয়ের সবিষয়। একটু কেত্রে এসে উঠে দাঁড়ালো। হাতে মেলা কাজ। লাঠির উমেদার যে হারে সংখ্যায় বেড়ে চলেছে, তাতে তাড়াতাড়ি বাগাতে না পারলে বেহাত হতে কতক্ষণ। উকিমের এসে দেখল এখনও নবীনদের বাড়িতে মেলা ভিড়। গোটা চারেক হ্যাজাক জ্বালানো হয়েছে। কে যেন হেরে গলায় লাঠির মহিমা বিষয়ে একটা বক্তৃতাও দিচ্ছে। নিমাই কান পেতে শুনল। হেরে গলাটা বলছে, ভাই সব বন্ধুগণ, মা ও বোনেরা, লাঠি বাঙালির সনাতন ঐতিহ্য। লাঠি আমাদের পুরনো বন্ধু এবং পরমাত্মীয়ও বটে। যেদিন থেকে লাঠিকে অবজ্ঞা করে বাঙালি বোমা বন্দুক ধরেছে, সেদিন থেকেই বাঙালির অধঃপতন শুরু হয়েছে। ভেবে দেখুন, সাপ মারতে, বেড়াল মারতে, চোরকে ভয় দেখাতে লাঠি চিরকাল কি উজ্জ্বল ভূমিকা পালন করে এসেছে। এই লাঠি ল্যাংড়া মানুষের ঠ্যাঙের ভূমিকা নেয়, বুড়ো মানুষদের কমজোরি হাঁটুকে সাহায্য করে। লাঠিধারী সেপাইকে আজও মানুষ সমীহ করে। লাঠির সনাতন ঐতিহ্যকে যে আবার ফিরিয়ে আনা দরকার, তা নবীনের এই আশ্চর্য লাঠি প্রমাণ করেছে। ভাই সব, আমি স্থির করেছি আগামী নির্বাচনে আমার দলে নির্বাচনী প্রতীক হবে লাঠি। জানি না নির্বাচন কমিশনে লাঠি প্রতীক চিহ্ন আছে কিনা, তবে আমার রচনা প্রবেশিকা বইতে এবার লাঠি নিয়ে একটা জ্বালাময়ী রচনা আমি ঠুকিয়ে দেব। আপনাদের কাছে নতুন করে রচনা প্রবেশিকার কথা বলার দরকার নেই। আপনারা সকলেই জানেন, রচনা প্রবেশিকা পড়ে ছাত্ররা রচনায় 20-র মধ্যে 18-19 নম্বর পর্যন্ত পেয়ে থাকে। গরিব ছাত্রদের কথা ভেবে আমরা রচনা প্রবেশিকার মূল্য এবার আরও কমিয়ে 32 টাকা করেছি। ভেবে দেখুন, বর্ধিত কলেবরের ওই বইটি আরও সুলভে পাওয়ায় কত লাভ হচ্ছে আপনাদের। তাই বন্ধুগণ, লোকটা আরও যেন বলতে চাচ্ছিল, কিন্তু সভায় একটা শোরগোল ওঠায় চুপ মেরে গেল। ভিড়টা একটু পাতলা না হলে লাঠিটা সরানোর ফাঁক পাওয়া যাবে না। নিমাই তাই ঘাতঘোর দেখে রাখার জন্য পা বাড়ালো, কিন্তু আবার বাধা পড়ল। পিঠে একটা শক্ত জিনিসের শক্ত খোঁচার সঙ্গে একটা পিলে চমকানো গলা। হ্যান্ডস আপ, হাত তোলো। একটা দীর্ঘশ্বাস ফেলে নিমাই পড়ল, আজ আমার পিঠের ওপর বড্ড ধকল যাচ্ছে যে দারোগাবাবু। একটা ব্যঙ্গের হাসি হেসে গগন দারোগা বলে,
তাহলে তোর পিঠটা একটা পীঠস্থান হয়ে উঠল না কিরে নিমাই? সে আর কবেন না। তা আপনি ভালো আছেন তো? ফের নাম হই। বাহ বাহ, সহবত তো বেশ ভালো রক্ত করেছিস দেখছি। আপনাকে ভক্তি শ্রদ্ধা জানাবো না তো কাকে জানাবো বলুন? আপনি হলেন তল্লাটের দণ্ডমুণ্ডের কর্তা, গুরুজন, পিতৃতুল্য। দেখলেই মাথা আপনা থেকেই হেঁট হয়ে আসে। বাহ বাহ, আর একটু বল তো শুনি। পিস্তলটা খাপে ভরে ফেলুন দারোগাবাবু। আমাদের মতো মনীষীদের জন্য আর পিস্তলকে লজ্জা দেওয়া কেন? অস্ত্রটার তো একটা মান সম্মান আছে। টেকো এবং গোলগাল চেহারার গগন দারোগা পিস্তলটা খাপে ভরে বলে, এবার বল তো, বটতলার অন্ধকারে বসে কার সঙ্গে সলা পরামর্শ করছিলি এতক্ষণ? নিমাই হেসে একেবারে কুটিপাটি হয়ে বলল, সলা পরামর্শ? কি যে বলেন দারোগাবাবু, সলাই বা কিসের, আর পরামর্শই বা কাকে দেব? আমাকে কথা কইতে শুনেছেন বুঝি? ওই একটা রোগ হয়েছে আমার এই বুড়ো বয়সে, একা একাই কথা কই। আমার বউও প্রায়ই বলে, হো গো, তুমি যে একা একা কথা কও, এ তো ভালো লক্ষণ নয়, মাথার দোষ না হয়ে যায়। গগন অবাক হয়ে বলে, বউ? তোর আবার বউ কোথায়? তুই তো বিয়েই করিসনি। ভারী সংকুচিত হয়ে লাজু খেসে নিমাই বলে, হ্যাঁ গে, গত অগ্রহায়ণেই করলুম। দেখ নিমাই, তোর নারী নক্ষত্র আমি জানি। গত অগ্রহায়ণে তো তুই চুরির দায়ে জেল খাটছিলি। জিভ কেটে নিমাই বলে, ইস, ছি ছি ছি, তাই তো। গত অগ্রহায়ণে নয়, তবে তাহলে বোধহয় শ্রাবণেই হবে। ঠিক তারিখটা পেটে আসছে, মুখে আসছে না। গগন হেসে বলল, না, শ্রাবণেও নয়, ইহ জন্মেও নয়। তোর জন্য ভগবান বউয়ের বরাদ্দই রাখেননি। তিনি বিবেচক মানুষ তো। মাথাটাটা চুলকে নিমাই ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, কেন যেন মনে হচ্ছিল বিয়েটা যেন করেছিল। তা মনের ভুলও হতে পারে, ভীমরতি হলো নাকি কে জানে। বালাই ষাট, ভীমরতি তো 70-এর হোক, 42 বছর বয়সে তোর ভীমরতি হবে কোন দুঃখে? তা লোকটাকে? হ্যাঁ গে, কার কথা বলছেন? বটতলার অন্ধকারে যার সঙ্গে ফিসফাস করছিলি। বড় বড় চোখে চেয়ে তাড়াতাড়ি জোর হাত কপালে ঠেকিয়ে নিমাই বলে, লোক? বড়বাবু, লোক কাকে বলছেন? নমস্য ব্যক্তি। হ্যাঁ বটে, এক সময় এই আমার আপনার মতো মানুষই ছিলেন বটে, তবে গত 300 বছর বায়ুভূত হয়ে আছেন। অসুবিধে কিছু নেই, ওই বট গাছের ওপরেই দিব্যি ঘর সংসার, দাস দাসী পরিবার ছেলেপুলে নিয়ে যা কি আছেন। তা আমাকে দেখে নেমে এসেছিলেন আর কি। এই বলছিলেন, ওরে নিমাই, অনেক দিন বাদে এলি যে বাপ, কতকাল তো দেখা নেই। তারপর একটু সুখ দুঃখের কথাও হচ্ছিল, সেইটাই আপনি শুনে থাকবেন। গগন হেসে বলে, উপন্যাস লিখলে নাম করে ফেলতিস রে। তা সাব ইন্সপেক্টর কালো বরণ দাসকে মনে আছে? কেমন সুন্দর মারে বল, রুল দিয়ে এমন এমন জায়গায় ঘা দেয় যে ব্রহ্মরন্ধ্র অবধি ঝঙ্কার তোলে, কিন্তু গায়ে কোথাও মারে দাগটি খুঁজে পাওয়া যায় না। কালো বরণকে ভুলে গেলি নাকি রে নিমাই? ভুলে গিয়ে থাকলে বল, আজ রাতেই তোকে থানায় নিয়ে গিয়ে পুরনো কথা একটু ঝালাই করে দিই। নিমাই তটস্থ হয়ে বলে, সে কি কথা? কালুবাবুকে ভুলে যাব? আমি কি তেমন নিমখারাম বড়বাবু? তিনি প্রাতঃস্মরণীয় মানুষ। ঘরে ঘরে ঠাকুর দেবতা ছবির পাশে তার ছবিও রাখা উচিত। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তাই ভেবেছিলাম কালুবাবু বোধহয় বদলি হয়ে গেছেন। তাই যেতেন, তবে তোর মায়াতেই বোধহয় এখনো আটকে আছেন। তা লোকটাকে এবার ভালোই ভালোই বলে দে বাপু। জানিস তো, আমার মোটে খিদে সহ্য হয় না। আজ গোবিন্দপুরের তেজেন তপাদারের মেয়ের বিয়ের নেমন্তন্ন জেরে গলদা চিংড়ি হয়েছে শুনেছি। শুনে অবধি খিদে চাগার মারছে, আর খিদে পেলে আমার মাথায় যে খুন চাপে, এটা কে না জানে বল।
নিমাই বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, হ্যাঁ তা খিদের দোষটাই বা কি বলুন বড়বাবু, সারা পরগনায় আপনাকে বড় কম দৌড়ঝাঁপ করাচ্ছে ওই হিরু গায়েন। শরীরে এক ছটাক মায়া দয়া থাকলে আপনার এই হয়রানি দেখে কবেই ধরা দিয়ে ফেলতো। আমরা হলে তো তাই করতুম। ওরে বাপু, সরকার তো আর তোর পর নয়, দেশ শুধু লোককে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আবদার রাখছে, মায়ের মতোই তো। থানা তো মায়েরই কোল, কিছু খারাপ জায়গাও নয়। কম্বল আছে, দুবেলা দুথালা ভাত আছে, অসুখ হলে চিকিৎসা আছে, মাথার ওপর বাবার মতো বড়বাবু আছেন। ধরা দিতে লজ্জাটা কিসের, ভয় বা কি? সচকিত গগন দারোগা পিস্তলের খাপে হাত রেখে বলল, ও তাহলে লোকটা হিরু গায়েন? নিমাই হাত জোর করে বলল, অন্ধকারে ঠিক দেখেছি কিনা তা কে জানে বলুন, তবে হাত চারেক লম্বা, দু হাতের মতো চওড়া, পাথুরে চেহারা, হাতে পেতলে বাঁধানো লাঠি। দাঁতে দাঁত খসতে খসতে গগন বলে, কি বলছিল শয়তানটা? আগে সে কি আর ভালো শুনেছি? গেলবার বাঁ কান ঘেঁষে কালোবাবু যে থাপ্পড়টা মেরেছিলেন, তারপর থেকে কানে বড্ড কম শুনছি। ভাবে ভাবে মনে হলো যেন আপনাকেই খুঁজছেন। আমাকে? আমাকে তার কি দরকার? আমিই তো খুঁজছি তাকে। কি যেন বলছিলেন, গোবিন্দপুরে গেনুপালের পোড়ো বাড়িতেই বোধহয় আস্তানা গাড়বেন আজ। তা আপনিও তো গোবিন্দপুরেই ভোজ খেতে যাবেন বড়বাবু। বড্ড ভয় হচ্ছে একটা রক্তারক্তি না হয়ে যায়। তার মতলবটা ভালো বলে মনে হলো না। আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে যে আমরা অনাথ হয়ে যাব, গোটা পরগনা পিতৃহীন হবে। শেষটা আর শুনতে পেল না গগন। তবে রে বলে ছুটে বেরিয়ে গেল। নিমাই হাঁফ ছাড়ল। খুচরো ঝামেলায় কাজের বড় দেরি হয়ে যাচ্ছে। এদিক ওদিক চেয়ে ভালো করে দেখে নিল সে। নবীনদের বাড়িতে বক্তৃতা শেষ হয়েছে, লোকজন যে যার বাড়ি ফিরছে। চারদিকে একটা আলগা অসাবধানী ভাব। রাস্তাটা পেরিয়ে এসে নবীনের বাড়ির পিছন দিকটায় খড়ের গাদার পিছনে অন্ধকারে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালো। তার দেশলাইয়ের কাঠিটা না নিবিয়ে খুব যত্ন করে গাদায় আগুন ধরিয়ে দিয়ে একটু সরে এলো। শীতকালে শুকনো বাতাসে আগুনটা ধরেছে বেশ দাউ দাউ করে। শিখাটা উপর দিকে উঠলেই কাজ। কয়েক মিনিটের মধ্যেই চারদিক থেকে চিৎকার উঠল, আগুন আগুন আগুন! গায়ে আগুন লাগলে সেই উত্তরে বাতাসে সারা গায়েই ছড়িয়ে পড়তে পারে। তাই গা বাঁচাতে হাঁড়ি, কলসি, ঘটি, বাটিতে জল নিয়ে সব লোক ছুটে এলো। লাঠিটার কথা কারোর খেয়ালই রইল না। আড়াল থেকে মৌকা বুঝে শেয়ালের মতো ছুটে এসে লাঠিটা তুলে বাগানে ঢুকে পড়ল নিমাই। তারপর পিছনের বেড়া ডিঙিয়ে কাঁচা নালাটা পার হয়ে ভুরফুনের মাঠ বরাবর হাঁটা দিল। না, আর ভয় নেই। মন্ত্রপুত লাঠিখানা হাতে এসে গেছে। এখন সে পরগনার রাজা। আর শিয়ালের মতো ভয় ভয় থাকতে হবে না। লাঠির দাপটে টাকা পয়সার লেখাজোকাও থাকবে না তার। ছিটকে চোরের কি কোনো সম্মান আছে সমাজে? জ্ঞানা বা হিরু গায়েন পথে বেরোলে কেমন মানুষটা পথ ছেড়ে দেয়, হাত জোর করে নমস্কারও করে, হেহে করে কত খাতির দেখায়। দোকানদারেরা সওদার পয়সা তো নেয় না, বরং উল্টে 10-20 টাকা প্রণামী দেয়। লাঠির জোরে সে অবশ্য ওদেরও ছাড়িয়ে যাবে। এখন যেমন এ কিলোয় ও গুঁতোয় সে চোখ রাঙায়, তেমনটি আর হচ্ছে না বাবা। দূর থেকে নবীনদের বাড়ির আগুনটা একবার ঘাড় ঘুরিয়ে দেখল নিমাই। একটু অবাক হলো। যতটা লকলক করে উঠে ছড়িয়ে পড়ার কথা ততটা ছড়ায়নি তো। আগুনটা যেন নিবু নিবু। আগুন নিভে গেলেই লোকের খেয়াল হবে যে লাঠিটা গায়েব। ধাওয়াও করবে বোধহয় তাকে। তা করুক, এ লাঠি হাতে থাকতে
মিলিটারিকেও পরোয়া নেই। লাঠি কাঁধে নিয়ে বুক চিতিয়ে হাঁটতে লাগলো নিমাই। জড়ো হওয়া লোকজন সব খানিকটা দমে গিয়ে যে যার ঘরে ফিরে যাচ্ছে। লাঠির মহিমা দেখতে এসে শুধু লাঠিখানা ছাড়া আর কিছুই না দেখতে পেয়ে অনেকেই বেশ হতাশ। তাছাড়া লাঠিখানার চেহারাতেও তেমন পালিশ টালিশ তো নেই, সাধারণ বাঁশের লাঠি। জগাই বলল, এসব কথা চাউর হওয়াটা ঠিক হয়নি, ওতে মন্তরের জোর কমে যায়। কি বলো মাধাইদা? দুজনে একটু দূরের একখানা দাওয়ায় অন্ধকারে বসা। মাধাই বলল, গায়ের লোকের তো পেটে কথা থাকে নাকি না? জগাই সায় দিয়ে বলে, ওইটাই তো হয়েছে আমাদের মুশকিল। মাতব্বর লোকেরা কেমন কথার মারপ্যাচ জানে দেখেছ? কতটুকু ছাড়তে হবে, কতটুকু চেপে রাখতে হবে, কোন কথা লাট্টুর মতো ঘোরাতে হবে, কোন কথা ঘুড়ির মতো ওড়াতে হবে, তা ভারী ভালো আজ করতে পারে। কথার ওপরেই দুনিয়াটা চলছে তো, কথায় পুড়িয়ে দিচ্ছে, কথায় জুড়িয়ে দিচ্ছে। মাধাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা তো কথাই কইতে শিখলুম না, যা মনে আসে বলে ফেলি। এই তো সেদিন বড় বড় বেগুনি ভেজেছি, পরেশবাবু এসে বললেন, কেমন বেগুনি ভাজলি রে? আমি বলে ফেললুম, আগে চটি জুতো সাইজ। শুনে পরেশবাবু কাপ্পা হয়ে এই মারেন কি সেই মারেন। আমি তো কথাটা কয়ে ফেলে ভেবেছিলুম বেশ ভালো একটা কথা কয়েছি। না গো মাধাইদা, কথা কওয়াটা শেখা দরকার। এই পরেশবাবুর কথাই ধরো, প্রায়ই এটা শোকেন সেটা শোকেন, আর বলেন, এটাই বোটকা গন্ধ, ওটাই টকচা গন্ধ, সেটাই বাসি গন্ধ। পরেশবাবুর গন্ধের জ্বালায় আর পারি না। তা সেদিন বললুম, পরেশবাবু আপনার নাক বড় হুঁশিয়ার, কুকুরকে হার মানায়। শুনেই রেগে লাল হয়ে কষালেন এক থাবড়া। কিন্তু তুমিই বলো, যার যেটা ভালো সেটা তো বলাই উচিত। কুকুরের নাক কি ফেলনা জিনিস? কথাটা তলিয়ে দেখলে খারাপও কিছু নয়, কিন্তু কথার দোষে কি দাঁড়ালো কে জানে। ওরে জগাই, কুকুরের কথা খেয়াল হলো, কোথায় একটা কুকুর ছানা কুই কুই করছে বলতো? হ্যাঁ, আমিও একটা কুই কুই শুনতে পাচ্ছি বটে, তবে ভাবলুম বোধহয় চড়াই পাখির ছানা ডাকছে। গা দেশে ওরকম কত শব্দ হয়। তা বটে, তবে এই শব্দটা কাছে পিঠে হচ্ছে কিন্তু। আচ্ছা মাধাইদা, ধর্ম তো ন্যায় তো একটা কথা বলবে। কি কথা রে? তোমার কি খিদে পাচ্ছে? আমার সন্দেহ হচ্ছে কুই কুই আওয়াজ আমাদের পেটের থেকেই হচ্ছে। বলতে একটু বাধো বাধো ঠেকছে রে, ভারী লজ্জাও হচ্ছে। তবে ধর্ম তো বলতে বললি তো, তাই বলছি। খিদেটা কিন্তু নতুন করে হয়নি, ওটা যেন হয়েই আছে। বরং এক কাজ করি আয়, শব্দটাকে বেড়াল ছানার আওয়াজ বলে ধরে নিয়ে চোখ বুজে একটু হরিনাম করি। সন্দিগ্ধ গলায় জগাই বলে, হরিনাম করলে আবার খিদেটা চৌগুনে উঠবে না তো? ঠাকুর দেবতার নাম নিলে কি থেকে কি হয় কে জানে বাবা। তা সে ভয়ও আছে, হরিনামে খিদে হয় বলেই তো জানি। তা খিদের ওপর যদি আরও খিদে হয়, তাহলে বিষে বিষক্ষয় হয়ে যাবে ক্ষণ। দুজনে হরিনামই করতে যাচ্ছিল, এমন সময় একটা বাচ্চা মেয়ে এসে বলল, তোমাদের ভাত বাড়া হয়েছে, মা খেতে ডাকছে। ভিতরের দাওয়ায় গিয়ে দুজনে দেখল দুখানা থালায় ভাতের মস্ত দুটো ঢিবি। গিন্নিমা ঘিয়ের বয়াম আর বঘি হাতা নিয়ে বসে আছেন। করেন কি বলতে বলতেই খপা খপ 2 হাতা করে ঘি পড়ল ভাতে, সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা। খাও বাবা, তোমরা আমার নবীনের প্রাণ রক্ষা করেছ। এ বাড়িতে অতিথি হলো নারায়ণ, অতিথি সেবা না হলে বাড়ির বাচ্চাটাও কিছু মুখে দেয় না, তাই তোমাদের একটু আগে ভাগে খাইয়ে দিচ্ছি। তা খেলেও দুজন। ধুতির কষি আগেই একটু আলগা করে নিয়েছিল, কিন্তু সোনা মুগের ডাল পার হতে না হতেই কষি এঁটে গেল। 2 পদের মাছ আর চাটনির পর যখন জামবাটি ভর্তি নলেন গুড়ের পায়েস টেনে নিল, তখন কষি যেন কেটে বসেছে।
দমসম অবস্থা। খেয়ে যখন উঠতে যাবে তখন দুজন মুনিশ এসে দুদিক থেকে ধরে টেনে তুলল দুজনকে, নইলে ওঠা মুশকিল ছিল। ভরসার কথা এই যে দুজনেই খাওয়া শেষে হরিপুরের রাক্ষসে জল এক ঘটি করে মেরে দিয়েছে। আচিয়ে এসে দুজনে যখন বার ঘরে পাতা বিছানায় শুতে যাবে তখনই শোরগোলটা উঠল, আগুন আগুন! বেরিয়ে এসে খড়ের গাদায় আগুন দেখে দুজনেই অবাক। তারা গায়েরই লোক, খড়ের গাদায় আগুন তারা খুব চেনে। এ বড় সাংঘাতিক আগুন। দুজনে তিলার্ধ দেরি না করে শাবল দুখানা নিয়ে ছুটে গেল। গা বাঁচাতে গায়ের লোকও ছুটে আসছে। পেট ঢাই হয়ে আছে, তা সত্ত্বেও জগাই খড়ের গাদার মাথায় উঠে পড়ল হ্যাচর প্যাচর করে। বাঁশের খুঁটিতে গাদার বাঁধন খুলে দিতেই গাদার খড় ভেঙে পড়ল চারদিকে। আগুন আর বিশেষ সুবিধে পেল না। মাটিতে ছড়ানো জ্বলন্ত খড় নিভিয়ে ফেলা শক্ত কাজ নয়। নবীন আর তার বাপ খুড়োরা এসে খুব বাহবা দিল দুজনকে। বলল, তোমাদের যেমন সাহস তেমনই বুদ্ধি, আর তেমনই ভালো মানুষ তোমরা। দুজনেই লজ্জায় নত মুখ। মাথায় বলে, কি যে বলেন বাবুরা, আমরা আবার মনীষী। জগাই লাচুক গলায় বলল, ভালো ভালো কথা শুনতে মন্দ লাগে না বটে কর্তা, তবে কি জানেন আমরা ছোট লোক তো, ওসব শুনলে আবার পাপ না হয়ে যায়। নবীনের জ্যাঠা পরমেশ্বর সাহা হেসে বললেন, পাপ হবে কেন হয়ে? হক কথাই তো কইছি বাপু। তোমাদের দুজনকে আমাদের ভারী পছন্দ হয়েছে। হরিপুর থেকে তোমাদের আর যেতে দিচ্ছি না। শুনে জগাই মাধাই দুজনেরই মুখ শুকনো। মাধাই আমতা আমতা করে বলল, আগে প্রস্তাব তো খুবই ভালো, কিন্তু আমাদের এ জায়গা মোটেই পছন্দ হচ্ছে না যে। জটেশ্বর অবাক হয়ে বলে, বলো কি? 10 টাকা ঘুরে এসো, সব জায়গায় হরিপুরে সুখ্যাতি শুনবে। লোকে বলে লক্ষ্মীকা। এখানকার মাটি ভালো, জলবায়ু ভালো, মানুষ ভালো। জগাই কাতর গলায় বলে, কিন্তু হজমের বড্ড গোলমাল হচ্ছে যে। নবীনের কাকা হরেশ্বর নাটক টাটক করে। সে রাবণের কায়দায় হাহা করে হেসে বলে, শোনো কথা, হরিপুরে নাকি হজম হয় না। ওরে বাপু, সকালে জল খাবারের যদি আস্ত একটা হাতিও গিলে ফেলো তো দুপুরে এমন খিদে পাবে যে এক গন্ডারেও খিদে মিটবে না। মাধাই এক গাল হেসে পড়ল, আগে সে কথাটাই তো বলার চেষ্টা করছি। এখানকার জল খুব খারাপ, খাবার দাবার মোটে পেটে তিষ্ঠ হতে পারে না। সে যোগিনীমাকে জিজ্ঞেস করে দেখুন, আধ ঘন্টা আগে গান্ডে পিণ্ডে খেয়ে উঠেছি, এখনই পেট যেন হু হু করতে লেগেছে। এরকম হলে তো আমাদের মতো গরিব মনীষীদের বড়ই বিপদ। পরমেশ্বর মাথা নেড়ে বলল, বুঝেছি। তা বাপু, কথাটা মিথ্যেও নয়। হরিপুরে একটু খিদের উৎপাত আছে বটে, তবে ভেবো না, ওসব সমস্যার সমাধান আমরা করে দেব। আপাতত কিছুদিন আমাদের বাড়িতেই আস্তারা গাড়ো, আমরাও একটু অতিথি সেবা করি, তারপর তোমাদের ব্যবসাপত্রের ব্যবস্থা হবে। ঠিক এই সময় নবীন দৌড়ে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা, লাঠিটা চুরি হয়ে গেছে। সবাই সমস্বরে বলে ওঠে, সে কি? কে চুরি করলো? নবীন বলে, ব্যাংলা বলছিল আগুন লাগার পরেই নাকি ঢ্যাঙা মতো একটা লোককে দেখেছে, লাঠিটা নিয়ে দৌড়ে বাগানে ঢুকে গেল। আমার সন্দেহ এ হলো নিমাই রায়ের কাজ। নির্ঘাত বাগান পেরিয়ে ভুরফুনের মাঠে ঢুকেছে। শাবল দুটো তুলে নিয়ে জগাই আর মাধাই বলল, তাহলে চলুন ও ব্যাটার কাছ থেকে জিনিসটা কেড়ে নিয়ে আসি। বড় জ্যাঠা ফণীশ্বর বলল, রোশো বাপু রোশো, ও লাঠির মোকাবিলা করার ক্ষমতা কোথায় তোমাদের? শেষে বিপদে পড়ে যাবে যে। জগাই একগাল হেসে বলল, ভাববেন না জ্যাঠা কর্তা, আমরা দুজন তো আজ মোটেই বেরিয়ে পড়েছিলুম, তা কাজটা এখনো হয়ে ওঠেনি। এবার যদি মরি তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। ফণীশ্বর মাথা নেড়ে বলে, না না, ওটা কাজের কথা নয়, মরায় কোনো বাহাদুরি নেই। জেনে শুনে ওই কালান্তক লাঠির মোকাবিলা কেউ করে?
নবীন হতাশ গলায় বলে, তা বলে লাঠি উদ্ধার হবে না? ওর ভিতরে যে মন্তরের শব্দ হয়, ও লাঠি যে আমার প্রাণ বাঁচিয়েছে। ফণীশ্বর বলল, তাহলে আমাদের দল বেঁধে যাওয়া উচিত। হেঁকে ডেকে লোক জড়ো করো, তারপর সবাই মিলে যাই চলো। ভোরফুনের মাঠ বড্ড ভুল ভুলাইয়া জায়গা। ঝোপঝাড়ের আড়ালে আবডালে জলায় জঙ্গলে কত যে গোলক ধাঁধা, তার হিসেব নেই। একবার দিশা হারিয়ে ফেললে ঘুরে ঘুরে মরতে হয়। তার উপর ঘন ভুতুরে কুয়াশায় চারদিকটা এমন আবছায়া যে পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু ঠাহর করার উপায় নেই। নিমাই অবশ্য তাতে ঘাবড়ায়নি, বরং সে খানিকটা স্বস্তি বোধ করছে। যদি কেউ পিছু নেওয়ার মতলব আটে, তবে হয়রান বড় কম হবে না। রাত বিরেতেই তার যতে কাজকর্ম, কাজেই নিশুত রাতকে সে বন্ধুলোক বলেই ভাবে। রাত যত নিশুত হয়, অন্ধকার যত আট হয়ে চেপে বসে, ততই কাজের সুবিধে। তবে আজ ধকলটাও গেছে বড় কম নয়। বিকেলের কচুরি জিলিপি কখন তল হয়ে গেছে। তার উপর হাঁটাহাঁটি, লাঠালাঠি, ঠেলা গুঁতো, ঝাপড় লাথিও বড় কম জোটেনি কপালে। মানুষের শরীর তো, চোরছাচোর বলে তো আর লোহা লক্কর নয়। তাই আবছায়াতেই একটা ঢিবির মতো জায়গা দেখে জিরোনোর জন্য বসতে যাচ্ছিল নিমাই। মৃদু একটা গলা খাকারি দিয়ে কে যেন মোলায়েম স্বরে বলে উঠল, কাজটা কি ঠিক হবে? ওটা যে সাধু বাবার সমাধি। নিমাই টক করে দাঁড়িয়ে পড়ল, তাই নাকি? সমাধি বলে চেনা যায় না বটে, মাটিতে ঢেকে গেছে তো। নিমাই এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে বলল, কথাটা কে বলল হে? কাউকে দেখছি না যে। তাজমহল তো আর নই বাপু, দেখার কি আছে? দুনিয়াটা বাজে লোকে ভরে গেছে, কার যে কি মতলব তা বোঝা কঠিন। তাই লাঠিটা শক্ত করে বাগিয়ে ধরে ফের চারদিকে ভালো করে চেয়ে দেখে নেয় নিমাই। তারপর বলে, মতলবটা কি তোমার? মতলব কিছু খারাপ দেখলে নাকি? লোকটাই বা তুমি কে? এই এখানেই বহুকাল বসবাস, এই সাধু বাবার সমাধিতে হাওয়া টাওয়া করি, পাহারা দিই। তা তো বুঝলুম, কিন্তু গা ঢাকা দিয়ে আছো কেন? খুক করে হেসে লোকটা বলল, ঢাকবার মতো গা কোথায় হে? তা সে যাকে, সাধু বাবার লাঠিটা নিয়ে এসেছো দেখছি, নিবেদন করবে নাকি? লাঠি? না না, এ সাধু বাবার লাঠি নয়, আমার লাঠি। একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো। লোকটা খানিক চুপ করে থেকে বলল, তাই হবে বোধ হয়। কে যে কিসের মালিক তার আজকাল বুঝবার উপায় নেই কি না। তবে কি জানো, যার কর্ম তার সাজে, অন্যের হাতে লাঠি বাজে। কথাটার মধ্যে একটু যেন ঘোর প্যাঁচাছে। নিমাই সেটা ধরতে পারল না। বলল, সাধু বাবা কে হে? গুণী টুনি ছিলেন নাকি? সাধু মহাতাদের কথা কি নাংলা ভাষায় কওয়া যায়? আর কইলেও কি তুমি বুঝতে পারবে? পরিস্থিতিটা নিমাইয়ের খুব সুবিধের বলে মনে হচ্ছিল না। সে লাঠিখানা কাঁধে ফেলে পা বাড়িয়ে বলল, চলি হে, তুমি বরং তোমার সাধু বাবার সমাধিতে ভালো করে হাওয়া দাও। চললে নাকি? হ্যাঁ বাপু, আমার মেলা কাজ পড়ে আছে। তা যাবে যাও, তবে একটু দেখে শুনে যেও। বনকরমচার জঙ্গলের দিকটায় পায়ের শব্দ পেলুম যেন। শুনে প্রথমটায় কুকড়ে গিয়েছিল নিমাই। তারপর লাঠিটার কথা মনে পড়তেই সোজা হয়ে দাঁড়ালো। ভয়টা কিসের, বরং লাঠির ক্ষমতা একটু যাচাইও হয়ে যাবে। সে হেসে বলল, ও শিয়াল টেয়াল হবে, ভয় নেই, লাঠি দেখলেই পালাবে। লোকটার গলাটা ভারী মিইয়ে গেল। বলল, পালালেই ভালো। নিমাই বেশ বীর দর্পেই হাঁটা ধরল, কিন্তু কয়েক কদম এগোতে না এগোতেই অন্ধকার ফুঁড়ে দৈত্যদানবের মতো লাঠিধারী জনাভিষেক লোক বেরিয়ে এলো। ফস করে একজনের হাতে একটা মশাল জ্বলে উঠে চোখ ধা দিয়ে দিল নিমাইয়ের। তবে সেই আলোয় সে হিরু গায়েনের বিশাল কোতকা চেহারাটা দেখতে পেল। হিরু গর্জন করে উঠল,
লাঠি চুরি করে পালাচ্ছিলি রে শিয়াল? নিমাই বরাবর মৃদুভাষী, তর্জন গর্জন তার আসে না। তবে যথাসাধ্য গম্ভীর গলায় নিমাই বলল, দেখ হিরু, তোর অনেক বেয়াদবি আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। যদি ভালো চাস তো দলবল নিয়ে হাঁটু গেড়ে বসে মাপচা। মারধর করা আমি পছন্দ করি না। বর্ষতা স্বীকার করে নিলে ঝামেলা করব না। চাই কি আমার দারোয়ানের চাকরিও করতে পারবি। দুবেলা খাওয়া পড়া, 1000 টাকা মাইনে। খারাপ কি বল? নে নে, আর দেরি করিস না, রাত হয়ে যাচ্ছে, হাতে আমার মেলা কাজ। হিরু এত অবাক হলো যে প্রথমটায় কিছুক্ষণ কথাই কইতে পারল না। তারপর হঠাৎ বিকট জোরে এমন অট্টহাস্য করে উঠল হা করে যে গাছগাছালিতে পাখিরা প্রাণ ভয়ে চেঁচামেচি করে ওড়াউড়ি শুরু করলো পাগলের মতো। নিমাই কাঁধ থেকে লাঠিটা নামিয়ে 2 হাতে তুলে ধরতে গিয়ে হঠাৎ টের পেল লাঠিটা যেন ভারী ভারী লাগছে। হ্যাঁ, এত ভারী হওয়ার তো কথা নয়। হঠাৎ লাঠির ওজনটা এত বেড়ে গেল কেন রে বাবা? নিমাই 2 হাতে বেজায় শক্ত করে ধরে লাঠিটা যতই তুলতে চায় ততই যেন লাঠিটা মাটির দিকে ঝুঁকে পড়ছে। ওজনটা কি আরও বেড়ে গেল নাকি? ইরে বাবা, এ তো মোটে তোলাই যাচ্ছে না আর। লাঠির ওপর যেন হিমালয় পর্বত চেপে বসেছে। হিরু দাঁত বের করে ধীর কদমে এগিয়ে আসে। দাঁতে দাঁত ঘষে বলে, রাতারাতি বীর হয়ে গেলি রে নাকি নিমাই? হ্যাঁ, আবার তুই তোকারি করা হচ্ছে? বুকের এত পাটা হয়েছে যে আমাকে দারোয়ান রাখতে চাইছিস? সাপের 5 পা দেখেছিস নাকি রে মরকট? ধা করে হিরুর লাঠির একটা ঘা এসে পড়ল নিমাইয়ের কোমরে। বাপ রে বাপ! চেঁচিয়ে চোখে অন্ধকার দেখতে লাগলো নিমাই। তবু সেই অবস্থাতেই লাঠিটা আর একবার তুলবার চেষ্টা করলো সে, কিন্তু লাঠি নড়াতেই পারল না। পর মুহূর্তেই ঝপাঝপ আরও লাঠি এসে পড়তে লাগলো বৃষ্টির মতো। কিছুক্ষণ বাপরে মারে বলে চেঁচালো নিমাই। তারপর মাথা ঝিমঝিম আর চোখে অন্ধকার দেখতে দেখতে জ্ঞান হারিয়ে ফেলল। তার শিথিল হাত থেকে লাঠিটা তুলে নিল হিরু। চমৎকার লাঠি। এ লাঠি চালিয়ে সুখ আছে, তার ওপর মন তোড়ের জোর। এ লাঠি দিয়ে দুনিয়া বশ করা যায়। নিমাইয়ের মতো বেল্লিকের হাতে কি আর এ জিনিস মানায়? একটা হাঁকার ছেড়ে লাঠিটা 2 হাতে তুলে একটু ঘুরিয়ে দেখল নিমাই। বাপরে, এই যে লাট্টুর মতো ঘোরে! আশ্চর্য কাণ্ড তো! এ লাঠিতে যে সত্যিই জাদু আছে। হিরু তার এক সাংগাতকে ডেকে বলল, আয় তো শ্রীনাথ, একটু মহড়া নে তো। কিন্তু মহড়া নেবে কি? প্রথম টক্করেই শ্রীনাথের হাতের লাঠিটা উড়ে 20 হাত দূরে গিয়ে পড়ল। শ্রীনাথ বেকুবের মতো তাকিয়ে বলল, হে কি রে বাবা! শ্রীনাথের অবাক হবার কারণ আছে। হিরুর দলে সেই সবচেয়ে বড় লেঠেল। হিরুর চেয়েও ভালো। গোটা জেলায় তার সঙ্গে পাল্লা দেওয়ার কেউ নেই। শ্রীনাথ গম্ভীর মুখে বলল, ওস্তাদ, তুমি যা পেয়েছ তার দাম লাখ টাকা। হিরু তৃপ্তির হাসি হেসে লাঠিটা কাঁধে তুলে পড়ল, চল, দুনিয়া এখন আমার হাতের মুঠোয়। কিন্তু সামনের অন্ধকার ফুঁড়ে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল হিরুর মুখে। কে যেন গর্জন করে উঠল, সাব্বাস! পাল্টা গর্জন ছেড়ে হিরু বলল, কে রে? কার এত সাহস যে আমার মুখে আলো ফেলিস? টর্চের পিছন থেকে জ্ঞানা বলল, নড়িস না হিরু, তোদিকে বন্দুক তাক করা আছে। লাঠিটা সামনে মাটিতে রেখে পিছু সরে যা। হিরু ফের আকাশ বাতাস প্রকম্পিত করে অট্টহাসি হাসল, বলল, আমাকে বন্দুক দেখাচ্ছিস না কেন? বন্দুক? আয় তবে, আমার খেলো একটু দেখে নে। বলে হিরু লাঠিটা তুলতে গিয়ে হঠাৎ বোকা বনে গেল। এ কি রে বাপ, লাঠি তো 20 মণি পাথরের মতো ভারী। তোলা দূরের কথা, নড়ানোই যাচ্ছে না যে। ধস্তাধস্তিতে কপালে এই শীতেও ঘাম ফুটে উঠল হিরুর। তবু লাঠি নড়ল না। হ্যাচকা টান দিয়ে শেষ চেষ্টা করতে গেল হিরু, আর তখনই দুম করে বিকট আওয়াজে জ্ঞানার বন্দুক থেকে গুলি ছুটল।
সোজা এসে বিঁধল তার বাঁ কাঁধে। বাপরে বলে লাঠি ছেড়ে কাঁধ চেপে বসে পড়ল হিরু। আর সেই সুযোগে জ্ঞানার দলবল চড়াও হলো হিরুর দলের ওপর। মশাল আর টর্চের আবছা আলোয় ধুন্ধুমার চলতে লাগলো দুই পক্ষে। মাঝে মাঝে বন্দুকের শব্দ, ধোঁয়া আর বারুদের গন্ধ। কি যে হলো, কে জিতল কে হারল তা বুঝবার উপায় রইল না কিছুক্ষণ। তারপর দেখা গেল মাঠময় 30-40 জন লোক নিথর হয়ে পড়ে আছে। আর এই সময়ই নিজের কুখ্যাত বাহিনী নিয়ে অকুস্থলে হাজির হলেন পানুবাবু। এতক্ষণ একটু আবডালে অপেক্ষা করছিলেন ঘটনা কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য। একটু মিচকি হাসি হেসে তিনি পড়ে থাকা হিরুর দুর্বল মুঠো থেকে আলগোছে লাঠিটা তুলে নিলেন। টর্চের আলোয় ভালো করে নিরীক্ষণ করে তিনি স্বগতোক্তি করলেন, এই লাঠিখানার জন্য এত পেরামনি গেল তোদের, তবু ভোগে লাগলো না রে। ধুতি পাঞ্জাবি পরা ফুলবাবুটি হলেও পানু ঘোষ একসময় যে ওস্তাদ লেঠেল ছিলেন তা সবাই জানে। লাঠিখানা হাতে নিয়ে তিনি পাকশাট মেরে কয়েক মিনিট বিদ্যুতের গতিতে লাঠিখানা চালালেন। তারপর অবাক হয়ে পড়লেন, এ তো সাংঘাতিক জিনিস, এ লাঠি তো চালাতেও হয় না, আপনি চলে। পানুবাবুর গুন্ডারা সব ভয়ে শ্রদ্ধার সঙ্গে তার দিকে তাকিয়েছিল। পানুবাবু চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল রে, আমার আবার বেশি রাতে ঘুমোলে পেটে বায়ু হয়। তা চললেন নাকি পানুবাবু? পানু ঘোষ দেখলেও 3টে আবছা মূর্তি সামনে পথ জুড়ে দাঁড়ানো। মরা চোখে চেয়ে পানুবাবু সস্নেহে বললেন, তোরা কারা রে, কি চাস? একটু এগিয়ে এসে জগাই হাত জোর করে বলল, এই আমরা পানুবাবু, আপনার চাকর বাকরা বলতে পারেন, প্রজাও বলতে পারেন। মশালের আলোয় মুখখানা নিরীক্ষণ করে পানুবাবু বললেন, মুখখানা চেনা চেনা লাগছে বটে, গঞ্জে তোদের তেলে ভাজার দোকান ছিল না? মাধাইয়ের দিকে চেয়ে জগাই গদ গদ গলায় বলল, বলেছিলাম না মাধাইদা, হ্যাঁ আমাদের পানুবাবু স্মরণ শক্তি খুব পরিষ্কার, গরিবদেরও মনে রাখেন ঠিক, আর রাখবেনই বা না কেন, ইনি তো গরিবের মা বাপ। মাধাই হাতের শাবলটায় একটু হাত বুলিয়ে বলল, ওরে পানুবাবুর কি গুণের লেখাজোকা আছে, পানুবাবুকে শ্রদ্ধার সঙ্গে জানিয়ে দে যে গঞ্জে আমাদের তেলে ভাজার একটা দোকান ছিল বটে, তবে পানুবাবু আর তার স্যাঙাতরা ভারী আদর করে আমাদের তেলে ভাজা খেতেন তো, আপনজন মনে করে লজ্জায় দামটা সাধ দেন না। আমরা অবশ্য তাতে ধন্যই হতুম, তা ধন্য হতে হতে আমাদের তবিল ফাঁক হয়ে গেল কি না। তাছাড়া ওর নজরানাও তো একটু উঁচু দরেই বাঁধা ছিল, তাই দোকানটা ওর দয়ায় উঠে গেছে। জগাই ভারী অভিমানের গলায় বলে, দেখো মাধাইদা, ওইটাই তোমার দোষ, বড় বড় মানুষদের সঙ্গে কথাই কইতে শিখলে না। দেখছো না বাবু এখন কি একটা গুরুতর কাজে ব্যস্ত আছেন, এসব ছোটোখাটো কথা কয়ে কি ওর মূল্যবান সময় নষ্ট করা উচিত? পানু ঘোষ ভ্রুটা একটু কুঁচকে বললেন, কি বলতে চাস তোরা বলতো? গঞ্জের বাজারে ব্যবসা করবি আর মানির সম্মানী দক্ষিণা দিবি না? মাধাই ভারী অবাক হয়ে বলল, এই দেখো তাই কি বললুম, আপনার ইচ্ছেতেই তো চন্দ্র সূর্য আজও উঠছে, আমরা না দিলে আপনার চলবেই বা কিসে? প্রজারা খাজনা দিলে তবে তো রাজা গজাদের বারফটটাই, এই ধরুন গিলে করা পাঞ্জাবি, কাচি ধুতি, দামি শাল, এসব তো আকাশ থেকে পড়বে না। তা পানুবাবু, আপনার সেই রূপ বাঁধানো ছড়িখানা কোথায় গেল বলুন তো? সেটা ছেড়ে এমন একখানা কি বিচ্ছিরি বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে আছেন যে বড়, ও কি আপনাকে মানায়? দিন দিন ওসব লাঠি এই আমাদের মতো ছোট লোকের হাতেই খাপ খায়। পানুবাবু হঠাৎ খবরদার বলে একটা বিকট চিৎকার করলেন। তারপর তার সাঙ্গাতদের দিকে ফিরে বললেন, দে তো ধরে 2-4 খা, বড্ড বার বেড়েছে দেখছি। নবীন একটু পিছনে চুপ করে দাঁড়িয়েছিল এতক্ষণ, এবার এগিয়ে এসে বলল, পানু কাকা, ও লাঠিটা আমাদের বাড়ি থেকে চুরি গেছে একটু আগে।
আমরা ওটা ফেরত নিতে এসেছি। খামোকা এই দুজন নিরীহ লোককে মারধর করছেন কেন? এরা তো কোনো অন্যায় করেনি। লাঠিটা ফেরত পেলেই আমরা চুপচাপ চলে যাব। পানুবাবু ধাতস্থ হয়ে মৃদু হেসে মোলায়েম গলায় বললেন, ওরে বাপু, লাঠির গায়ে তো আর কারো নাম লেখা নেই। তুমি ভুল করছো বাপু। এ লাঠি আমার ঠাকুরদার আমলের একটা স্মৃতিচিহ্ন হিসেবেই যত্ন করে রেখেছিলুম। আজ হরিপুরে যাত্রা শুনতে আসার সময় ভাবলুম ভুরফুনের মাঠ তো ভালো জায়গা নয়, গুন্ডা বদমাসদের আখড়া, তাই ছুরিটা রেখে লাঠিটা নিয়ে গিয়েছিলুম। এ তোমাদের লাঠি নয় হে। নবীন দৃঢ় স্বরে বলে, না, ও লাঠি আপনার নয়। তবে কি আমি মিথ্যে কথা কইছি হে? জগাই বলল, মাধাইদা, পানুবাবু জানতে চাইছেন উনি মিছে কথা কইছেন কিনা। বড় কঠিন প্রশ্ন, ভেবেচিন্তে জবাব দাও তো। মাধাই আঙুল দিয়ে কান চুলকে খানিক ভেবে বলল, বড্ড মুশকিলে ফেললি রে জগাই। হ্যাঁ বললে পানুবাবু যে বড্ড মন খারাপ হবে, সেটা কি ভালো হবে রে? জগাই মাথা নেড়ে বলল, সেটাও তো গুরুতর কথা। পানুবাবুর মন খারাপ হলে মাথা ঠিক থাকে নাকি না, হয়তো কেঁদেই ফেলবেন। ভালো লোকদের নিয়ে ওই তো বিপদ। পানুবাবু হঠাৎ তবে রে বলে লাঠি বাগিয়ে ধরে বললেন, অনেকক্ষণ ধরে বেয়াদবি সহ্য করছি, আর নয়। কিন্তু লাঠিটা তুলতে গিয়ে পানুবাবুর চোখ বড় বড় হয়ে গেল। ভারী অবাক হয়ে বললেন, এ কি? পানুবাবুর গুন্ডার দল অবশ্য শটান এসে চড়াও হলো জগাই আর মাধাইয়ের ওপর। শাবল তুলে দুজনে বিদ্যুতের গতিতে চালাতে লাগলো। ঠকাঠক ঠনাঠন শব্দে কান ছালাপালা। নবীন নিঃশব্দে গিয়ে হতবাক পানুবাবুর হাত থেকে লাঠিটা নিয়ে নিল। তারপর শুরু হলো লাঠির খেল। সুদর্শন চক্রের মতো নবীনের লাঠি চারদিকে ঘুরতে লাগলো। বন 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 বন। চোখের পলকে গুন্ডাদের হাতের অস্ত্র শস্ত্র ছিটকে উড়ে যেতে লাগলো চারদিকে। বাপরে মারে! চিৎকার করতে করতে কেউ ঠ্যাং ভেঙে, কেউ মাথায় চোট খেয়ে, কেউ হাত ভেঙে ধরাশয়ী হতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ। তবু পানুবাবু ভারী হতবাক আর স্তম্ভিত হয়ে সেই যে দাঁড়িয়ে পড়েছিলেন, আর নড়েননি। হে খিদে জগাই, পানুবাবু এখনো দাঁড়িয়ে যে। জগাই কাছে গিয়ে পানুবাবুর মুখখানা ভালো করে দেখে বলল, তাই তো, হে তো পানুবাবুই মনে হচ্ছে মাদাইদা। না, পানুবাবুর সাহস আছে, এত কাণ্ড দেখেও পালাননি কিন্তু। ওরে ভালো করে দেখ মূর্ছা গেছে কিনা। জগাই মাথা চুলকে বলল, কিছু একটা হয়েছে। হ্যাঁ মাদাইদা, পানুবাবুকে তুমি মারোনি তো? জিভ কেটে মাধাই বলে, ছি ছি, অত বড় মানি লোকের গায়ে হাত তুলতে আছে, একটু ঠেলা দিয়ে দেখ তো। সেটা কি ভালো হবে মাদাইদা? পড়ে টরে গেলে যে জামা কাপড় নোংরা হবে। কিন্তু সবাই যেখানে শুয়ে টুয়ে আছে, সেখানে পানুবাবুর এই একা খাড়া দাঁড়িয়ে থাকা কি ভালো দেখাচ্ছে বলছো? তাহলে ঠেলবো? একটু ঠেলতেই পানুবাবু ধরাস করে চিৎপাত হয়ে পড়ে গেলেন। আহা, ভদ্রলোকদের কি ওভাবে ঠেলতে আছে রে জগাই? মেরে ফেলিসনি তো? জগাই পানুবাবুর নাকের সামনে হাত দিয়ে বলল, না গো মাদাইদা, দিব্যি শ্বাস চলছে। তিনজন পাশাপাশি দাঁড়িয়ে রণক্ষেত্রের করুণ চেহারাটা খানিকক্ষণ দেখে যখন ফেরার জন্য ঘুরে দাঁড়ালো, তখনই মৃদু গলা খাকারির একটা শব্দ পাওয়া গেল। এদিক ওদিক চেয়ে কাউকে দেখা গেল না অবশ্য। জগাই সহজসাহে বলে উঠল, কণ্ঠ দাদা নাকি? আগে না, মাধাই বলল, তাহলে নিখাত কুড়োরাম দাদা। আগে না, আমি কুড়োরাম নই। নবীন অবাক হয়ে বলে, তবে আপনি কে? আমি সাধু বাবার এক সেবায়েত। তার সমাধিতে হাওয়া টাওয়া করি, পাহারা দিই। আপনাকে দেখা যাচ্ছে না কেন? আমি কি আছি যে দেখবেন? নেই? তাহলে কথা শুনতে পাচ্ছি যে। আমি আপনাদের মতো নেই, আমার মতো আছি। নবীন বলল, বুঝেছি, আমাদের কিছু বলবেন? সাধু বাবা তার লাঠিখানার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন। নবীন লাঠিখানা তুলে ধরে বলল, এটাই কি সাধু বাবার লাঠি? হ্যাঁ।
নবীন বলল, ওর লাঠি উনিই নেবেন, আমাদের আপত্তি নেই। একটা বড় শ্বাস ফেলার মতো আওয়াজ শোনা গেল। গলার স্বর বলল, আজ আমার বুকটা ঠান্ডা হলো। ওই বাঁ দিকে 10 কদম এগোলেই যে মাটির ঢিবি দেখতে পাবেন, সেটাই সাধু বাবার সমাধি। তারা ধীর পায়ে 10 কদম এগিয়ে গেল। লম্বাটে ঢিবিটার সামনে দাঁড়ালো। এবার কি করব? দক্ষিণ শিওরে লাঠিটা খাড়া করে রাখুন, পড়ে যাবে যে। না, পড়বে না। নবীন সমাধির দক্ষিণের শিওরে লাঠিটা দাঁড় করিয়ে রেখে হাত সরিয়ে নিল। আশ্চর্য, লাঠিটা দিব্যি দাঁড়িয়ে রইল। সেবাইতের কণ্ঠস্বর বলল, আর 2-4 দিনের মধ্যেই ওই লাঠির গায়ে পাতা গজাবে, ডালপালা বেরোবে, লাঠিটা গাছ হয়ে যাবে, তারপর কুড়ি আসবে, ফুল ফুটবে, সাদা সুগন্ধি ফুল, গাছ ঝেপে ফুল ফুটবে, আর সাধু বাবার সমাধির ওপর টুপটাপ করে সারাদিন সারা রাত ঝরে ঝরে পড়বে সাদা সুগন্ধি ফুল। আর সাধু বাবা সমাধিতে বড় শান্তিতে ঘুমোবেন তখন, বড় শান্তি। 3 জনেই সমাধির সামনে হাঁটু গেড়ে বসল। মাটিতে মাথা ঠেকিয়ে নবীন বলল, তবে তাই হোক, তবে তাই হোক। জগাই আর মাধাইও ফিস ফিস করে বলল, তাই হোক, তাই হোক। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতর সিরিজ থেকে সাধু বাবার লাঠি। কেমন লাগলো গল্প অবশ্যই জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।